আমি একটা কলেজে পড়া মাইয়া। আমি নিয়মিত কলেজে যাতায়াত করতাম। ছোটবেলায় শুনেছি আমাকে নিয়ে আমার এই পালিত বাবা সেই ছোট্টবেলার থেকে আমাকে লেখাপড়া শিখে মানুষ করতেছে। আমার বাবা মা শুনেছে বেঁচেও আছে, তারা নাকি খুব গরিব মানুষ। তাই হয়তো উনি আমাকে এত দিন ধরে লালন পালন করে যাচ্ছিল। কিন্তু বেশ কয়েকটা দিন ধরে আমি একটা ব্যাপার খেয়াল করছিলাম। আমার কাছে ব্যাপারটা খুব অদ্ভুত মনে হচ্ছিল। আমি কলেজে যাই, অথচাই আমার পরনের কাপড় চোপড়গুলা সুন্দরভাবে একটু ধুয়ে টুয়ে ছাদে যখন আমি নেড়ে দিয়ে রোদে শুকাইতে দিয়ে কলেজে চলে যেতাম, আর কলেজ থেকে দুপুরে ফেরার পরে যখন আবার উঠাইতে যেতাম, প্রতিনিয়ত আমার পায়জামার ফাঁকে আঠালো কিছু একটা, আবার ব্রার ইয়েতে আঠালো কিছু একটা। আমি অনুভব করি কি হয়তো এটা পোক পাকালে বা কোনো কাকপক্ষীর পাঠানো হবে, এটা এরকম কিছু ভেবে ভেবেই নিজে খুব বিরক্ত বোধ হয়ে আবারও সেটাকে ধুয়ে শুকাইতে দিতে হয়। প্রতিনিয়ত এটা হচ্ছিল। এই বাড়িতে তো আমি আর ওই আমার পালিত বাবা ছাড়া কোনো ব্যক্তি থাকে না। আমার ওই পালিত মা, যার আদেশে আমাকে সে ছোট্টবেলায় সেখানে আমার গরিব বাবা মার কাছ থেকে তারা নিয়ে এসে আমাকে লালন পালন করছে, সে বেশ কিছুদিন হলো মারা গেছে। তাদের ঘরে নিজের কোনো সন্তান ছিল না, তাই হয়তো ভাগ্যক্রমে আমিও গরিবের মেয়ে ছিলাম, তাদের সংসারে এসে উঠছিলাম। কিন্তু ছোটবেলার থেকে এত বড় হয়েছি, তাদের হাতে মানুষ হলাম, কখনো এই ধরনের কোনো বিয়ে হয়নি আমার সাথে। তো আমি এখন কলেজে পড়ি, আমি ভালো মন্দ সব বুঝতে শিখেছি। এমন সময়ে আমার সাথে প্রতিনিয়ত আজব কিছু ঘটছে, কিন্তু কিভাবে এটা আমি কারে দায়ী করব? বাবা তো রিটায়ার্ড, সে সবসময় বাসায় বসে থাকে, আর সেই থেকে যে আমার সাথে যা ঘটছে, আমি কাকেই বা দায়ী করব? বাবার আমি ছাড়া তো এ বাড়িতে কেউ নেই। কিন্তু আমি কাউকে বলেও সাহস পাচ্ছি না, আর লোকও খুঁজে পাচ্ছি না। যা হোক, খুব খেয়াল করতে লাগলাম, নজরদারি করতে লাগলাম, কারণ একদিন দুদিন হয় তাও এক কথা হয়, প্রতিনিয়তই জন্য এটাই ঘটছিল। কিন্তু কাক পাখি আর পোক পাখালির তো আর এতটা বুদ্ধি নেই যে একই কাজ একই জায়গায় পায়জামার ঠিক ওই মাঝখানে আর ওই ব্রা বা আমার সালোয়ার জামা কামিজের ঠিক ওইখানটায় এক গাদা আঠালো কিছু একটা লেগে থাকে। আমি ভেবেছি এটা পাখির পায়খানা হবে, কিন্তু যখন বুঝতে পারলাম প্রতিনিয়ত একই কাজ বারবার ঘটছে, তাহলে এটা নিশ্চয়ই কোনো পাখির পায়খানা তো হবেই না, এটা কোনো মানুষের কাজ। আমার সাথে কেউ দুষ্টামি করছে, কিন্তু কেন? আর এই বাড়িতে সেই দুষ্টামি করার ব্যক্তিটাই বা কোথায়? আমি আর বাবা ছাড়া এখানে তো আর কেউ নেই না। একটু নজরদারিতে থাকলাম। আমি ঠিক শুকাইতে দিয়ে একদিন কলেজে না গিয়ে বাবাকে বললাম, বাবা আজকে আমি বাড়িতেই আছি, আর এই এখন একটু আমার শরীরও খারাপ, আমি একটু শুয়ে রেস্ট নেব, ঘুম পারবো। তোমার তো খাওয়া দাওয়া শেষ, তুমি কি কোথাও বেরোবে? বাবা বলো, না রে, আমি তো সারাক্ষণ বাড়িতেই থাকি, বিকেলে হলে একটু শহরগঞ্জে একটু ঘুরে ফিরে আসি। কেন? আমি বললাম, না এমনিই বলছি, যদি তুমি বাড়িতে থাকো তাহলে তোমার রুমে তুমি একটু রেস্ট নাও, আমি আমার মতো একটু ঘুম পারবো, একটু বিশ্রাম নেবো, আমাকে একটু দেখো না দয়া করে। বললো, তাই তোর খুব ঘুম পাচ্ছে? আমি বললাম যে হ্যাঁ, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। আমি মাত্রই জামা কাপড়গুলো একটু ধুয়ে ওই রোদে ছাদে শুকাইতে দিয়ে আসলাম, এখন আর কোনো কাজ নেই। বলো ঠিক আছে, তাহলে তুই ঘুমিয়ে পড়। আমি তাকে এই কথাটা জানিয়ে আমি আমার রুমটাতে শুয়ে টুক করে ঘুমের ভান করে তাকে নজরদারিতে রাখলাম। দেখি আসলে সে না আর কোনো ব্যক্তি আমাদের এই ছাদে উঠে এই কাজটা করছে। আমার সাথে আবার কোনো চালাকি বা দুষ্টামি হচ্ছে না তো? দরজার ফাঁক দিয়ে বেশ কিছু সময় ধরে উঁকি মেরে বাবাকে ফলো করছিলাম যে বাইরের থেকে কেউ আসলো না, গেটটা তো ভিতর থেকে আটকানো, বাইরে মানুষ আসবেই বা কী করে বাড়ির মধ্যে। দেখি তো বাবা আবার এই কাজটা তো করছে না, তার মানে সব কী চলছে? এদিকে আমি তো তার জন্ম মেয়ে না, তার পালিত,
তার সাথে আমার কোনো রক্তের কোনো কানেকশনই নেই। আমি তো অন্যের মেয়ে। তাছাড়া তবুও তো মানবিক দৃষ্টিতে সেই তো আমার বাবা। আমি তার খেয়ে পড়িয়া তোমার রয়েছি, সে আমাকে লালন পালন করলো, সে নিঃসন্তান ছিল। সেখানে আমি আসলে কোনটা ভাববো আমি ঠিক খুঁজে পাচ্ছিলাম না। দারুণ চিন্তায় মগ্ন ছিলাম। আমার তো ঘুম না আসলে এই ব্যাপারটা ধরার জন্য আমি আসলে আজকে কলেজ ফাঁকি দিয়ে বাড়িতে আসি। দেখি বাবা আমাকে আস্তে করে একবার ডাক দিয়েছিল, আমি ডাকে সাড়া দেইনি। তখন সে ঠিক বুঝে গেল যে আমি গভীর ঘুমিয়ে গেছি। ওই যে শোয়ার কথা তাকে বলেছে এবং এটাও বলেছে আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো না, ভীষণ ক্লান্ত লাগছে বাবা, আমি একটু রেস্ট দেব, এ তো বলেই আসছি। কিন্তু আসলে তো আমি ঘুমাইনি। সে ভেবেছে হয়তো আমি ঘুমিয়ে গেছি। সে আস্তে আস্তে করে যখন দোতলা সিঁড়ি বেয়ে উপরে পা ধাবিত করছিল, আমি তখন এটা বুঝতে পারলাম। তখন আমি চুপচাপ রুমের মধ্যেই আছি। যখন বাবা ঠিক ছাদে উঠে গেছে এবং যাবার ঠিক 5-7 মিনিট পরেই আমি একটু বাথরুমে যাওয়ার ভান করে বাইরে বেরোই এবং বাইরের থেকে একটু উপরের দিকে দৃষ্টি বোলাইতে দেখি বাবা ওদিকটায় ফিরে আমার ঠিক যেগুলা রোদে শুকাইতে দিছি ওগুলার উপরে প্রতিনিয়ত আসলে যেটা হয় সেটাই হচ্ছিল। আমি আর কিচ্ছু কাউকে না বলে চুপচাপ, আমার তো বোঝা শেষ, আর তো কোনো বাকি নেই বোঝার। আমি তখন চুপচাপ রুমের মধ্যে চলে আসলাম। তখন মনে হচ্ছে যে আমার পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে। পৃথিবীর সবচেয়ে বেশি চিন্তিত ব্যক্তি আমি হয়ে গেলাম। যে এমন একটা ব্যাপার যার কাছে আমি যেটা কখনোই আশা করিনি, অসম্ভব। তাই বলে উনি বাদে অন্য কেউ এই কাজটি করতে পারত, ওনার কাছে তো আমি কল্পনাও কখনো এটা আশা করিনি, ভাবতে পারিনি। এটা কি হচ্ছে আমাকে নিয়ে, তার ভবিষ্যৎ কল্পনা কি আছে, কোন উদ্দেশ্যে আসলে আমাকে এখানে রাখছে। তাছাড়া এখন আমার ঠিক বিয়ের একটা সঠিক সময়। আমি তাকে যখনই হঠাৎ বলতাম, দেখুন আমার পালিত মা সে তো মারাই গেছে, আপনি এখনও বেশ শক্তিবল এবং চলাফেরা নিজের যোগ্যতা বেশ ভালো চলতে পারেন, বিয়ে শাদী করে ফেলান দ্রুত, নিজের সেবা যত্নের জন্য তো একটা ব্যক্তি লাগে। তাছাড়া একা না বোকা, আপনি একলাই এই বয়সে ঘুমান, আপনার অর্ধেক বয়সে মানুষ। তাছাড়া আমি এখন ঠিক পরিপূর্ণ একটা যুবতী মেয়ে, কলেজ পড়াশোনা করি। আপনার কতদিনই বা আপনার পাশে আমাকে এভাবে ধরে রাখবেন? মেয়েদেরকে আটকে রাখা যায়? তাই বলি, আমার দিক দিকে একটু ভেবে বিবেচনা করে এই সংসারে আপনার সেবা যত্নের জন্য কাউকে নিয়ে আসুন, তারপরে নয় আপনি আমাকে পরের ঘরে পাঠিয়ে দিবেন। সে এই কথার উত্তর পরে আমাকে দিল, শোন, তোর বিয়ে সাথে দিব সেটা অনেক দেরি আছে, আর এটা নিয়ে তুই ভাববি না কখন কি করতে হবে আর কি না করতে হবে, ব্যাপারটা আমার উপরে সম্পূর্ণটা ছেড়ে দে, দেখিস এতে তোর ভালো হবে। আমি বললাম, তার মানে? ভালো যদি সম্বন্ধ আসে, ভালো পাত্রের সন্ধান যদি মিলে যায়, তাহলে আমাকে কেন আটকে রাখবে বাবা, আমাকে বিয়ে শাদী দিয়ে দাও। তখন বলে, না, আমি কখনো তোকে এই সংসারে আনতে চেয়েছিলাম না, আমি নিঃসন্তান ছিলাম, ভালো কথা। আমি কখনো আসলে আমার স্ত্রীর কাছে এ বিষয়ে লজ্জিত না, দোষটা আসলে তারই ছিল, সে মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলছিল, তাই হয়তো আমি বাবা হতে পারিনি। আর তার এই মায়ের অভাবটা পূরণ করার জন্য একটা সন্তান দত্তক নেওয়ার জন্য আমাকে বারবার তাগিদ করছিল। আর এই জন্যই আমি তোকে নিয়ে আসছিলাম। তুই একটা গরিবের মেয়ের ছেলে, তোর বাবা মা এখনো দুনিয়াতে বেঁচে আছে, তার দিনমজুর খেটে খাওয়া অনাথ গরিব মানুষ, চাইলে তোকে দেখাইতে পারি। আমি বললাম, দেখো, আমি বড় হয়েছি, আমার পূর্বের সেই ছোট্টবেলার এই ইতিহাসটা না আমি অনেক আগেই শুনেছি মায়ের মুখ থেকে, মা যখন বেঁচে ছিল। আর তাদেরও আমাকে মায়ের চিনাইছে গোপনে, আমি তাদের সাথে মাঝে মাঝে সাক্ষাৎ করে আসি। কিন্তু সেই ছোট্ট থেকে যখন তোমার কাছে আমি থেকে আজকে কোনো অভাব বুঝিনি, আর 5টা ছেলেপেয়েরা যেভাবে সুখে জীবনযাপন করে, বাবা মায়ের কাছে যেভাবে আপত্তিকর জানালে তারা প্রত্যেকটা চাহিদা পূরণ করে, পোশাক আশাক, লেখাপড়ার খরচ,
কোনো কিছুতেই তুমি আমাকে অভাব দেখাওনি। যখন যা চেয়েছি তাই দিয়েছি। তোমার অবদানে আজকে হয়তো আমি খুব সুন্দরভাবে নিজের শারীরিক গঠন প্রণালী স্বাস্থ্যটাকে সুরক্ষায় সুরক্ষিত রাখতে পারছি। পাশাপাশি আমি লেখাপড়াও বেশ এগিয়ে গেছি। স্টুডেন্ট হিসাবেও তো আমি বেশ ভালো আছি, আমার লেখাপড়ার রেজাল্ট তো বেশ ভালো। কিন্তু আজকে একটা সত্যি করে কথা বলো তো, আমাকে নিয়ে তোর ভবিষ্যৎ কী প্ল্যান? আমাকে বিয়েও দেবে না, আবার এ কথা চিন্তা করতেও নিষেধ করছো। তাহলে মেয়েদের কি ঘরে বসে রাখার জিনিস? আবার তোমাকে একজন তোমার সেবাকারী নিয়ে আসতে বললে তুমি সেটাকে না করে দাও। ব্যাপারটা ঠিক আমার মাথার মধ্যে আসছে না বাবা। বলো, হ্যাঁ তোর মাথার মধ্যে ঢুকবে, একটু আমাকে সময় দে, দেখবি ঠিক তোর মাথার মধ্যে ব্যাপারটা ঢুকবে। একটু ওয়েট কর, বুঝতে পারবি, আমাকে বলতে হবে না মুখ খুলে। আমি যেন আরও ঘাবড়ে গেলাম, আরও চিন্তিত হয়ে গেলাম। আমি তখন বললাম, আচ্ছা ভালো কথা। আমি সে অপেক্ষায় থাকলাম, দেখা যাক আসলে ব্যাপারটা কি। তারপরে বেশ কয়েকটা দিন এভাবে যেতে লাগলো। আর তার মনের রুচি আর তার এই দুষ্টামি আর তার এই কার্যবল এইগুলা আমার চোখের সামনে তো পরিষ্কার হয়ে গেল। আমি তো নিজের থেকে বুঝতেই পারছি আমার না ভীষণ মনটা একটু সান করতো, ভয়ে ভয়ে কাজ করতো যে আমি একটা যুবতী মেয়ে, তাকে আমি বাবা জেনে আসছি। তাছাড়া সেও আমাকে বেশ মেয়ের মতো করে স্নেহ করতো, কখনো অভাব বুঝতে দেয়নি, আমার খুব টেক কেয়ার করতো। সেই মানুষটা কি করে এখন এই বিহেভটা করছে? এটা কি আসলে তার দুষ্টামি, নাকি তার মনের মধ্যে এসব চলছে? এটা নিয়েই আমি একটু সংকোচ বোধ করছি। এক পর্যায়ে আমি একটু ধৈর্য ধারণ করলাম, কিছুটা দিন তার এই ব্যাপারটা পরিপূর্ণ জানার জন্য একটু অপেক্ষায় থাকলাম, ওয়েট করছিলাম। তারপরে হঠাৎ করে একদিনকে দেখি তার মোবাইলে আমার স্নান করার ছবি, ফটো গোপনে সে উঠিয়ে তার মোবাইলে রাখছে। একসময় তার ফোনটা আমি হাতে ধরতেই আমার চোখে পড়ে যায়। আমি তখন ব্যাপারটা আরও গুরুতরভাবে খুব মনের মধ্যে ব্যাপারটা নেই, এটা কোনো হেয়ালি কথা নয়। তখন আমি যেন ঘাবড়ে যাচ্ছিলাম যে এখন কি হতে পারে। তাহলে আমার কপালে কি এই বাড়িতেই থাকতে হবে সারাটা জীবন? সে কি সম্পর্কের ব্যবধানটা আমাকে বুঝিয়ে দিয়ে সে কি নতুন কোনো সম্পর্কে আমার সাথে জড়াই যেতে যাচ্ছে, না কি যে কি হতে চলছে? না না, এটা আসলে আমি মেনে নিতে পারবো না। তার অবদান আমার মধ্যে সম্পূর্ণটাই, কিন্তু তাই বলে এটা কি সমাজ মেনে নেবে? সে হয়তো এখনও মুখ খুলে সবটা বলেনি, কিন্তু তার কৃতকর্মে, তার চলাফেরা, তার কথার ভঙ্গিতে আমি তো এখন পরিষ্কার বুঝতে পারছি। আমি তো আর এখন ছোটো খুকি নই, কলেজে পড়াশোনা করি, সবটা বোঝাটাই স্বাভাবিক। তাছাড়া বেশ কয়েকটা দিন আগে যে ব্যাপারটা আমার ঘটছিল, যেটা আমি ধরার জন্য সেদিন কলেজে না গিয়ে সত্যি সত্যি যে কাজটা করে তাকে ধরেই ফেললাম, যে আমার আসলে জামা কাপড় এটা পাখির পায়খানা না কেউ দুষ্টামি করে। যাক, ব্যাপারটা তো আমি ক্লিয়ার হয়ে গেছি। সেখান থেকেই তো আমার মনের মধ্যে দুশ্চিন্তা বারবার যে আসলে কেন এরকমটা করছে। সে কি আমাকে নিজের করে দেখছে না, নাকি অন্য উপায় দেখছে? আবার এখনও ভাবতাম যে আমি তো আসলে তার জন্মর মেয়ে না, আমি অন্যের মেয়ে। আমার বাবা মা বেঁচে আছে, আমার প্রতি তার ভালোবাসা, তার এত কিছু দেওয়া, আমাকে এই যে লালন পালন করে এত বড় করা নিজ হাতে, সব তার অবদান। তবে তার স্বার্থটা সে কি হাসিল করে নেবে? তাকে বিয়ে করতে করলে সে বিয়ে করতে চায় না, তার সে অর্ধ বয়সী মানুষ। সব মিলে আমি ঠিক ব্যাপারটা আর সোজাভাবে নিচ্ছিলাম না, একটু অন্য দিকে নিচ্ছিলাম যে হয়তো এটাই হবে। ঠিক এইভাবে দিন কয়েক যেতেই হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল। অর্থাৎ ওই বাড়িতে তো আমার এই পালিত বাবা আর আমিই থাকি, কিন্তু এইরকম যে ঘটনা ঘটবে তার আগে কখনো কল্পনাও করতে পারিনি। আমাদের ওই পাশের বাড়ি থেকে সে একটা যুবতী বউ, অর্থাৎ দুইটার মা, তার স্বামীও প্রবাসে থাকে। সেই বউটি হঠাৎ করে আমাদের বাড়িতে চলে আসলো। আমি বললাম, কি ব্যাপার, আপনি এখানে? আপনাকে তো কখনো আমাদের বাড়িতে দেখিনি, বেড়াইতে আসছেন, বসুন।
বলে না, বেড়াইতে আসিনি। তোমার সে বাবা কই? আমি বললাম, ওই তো ঘরে বসে আছে। কেন? বলছে, আমি আর আজকে এই বাড়ি থেকে নামবো না। আমি বললাম, কেন? কি হয়েছে, আপনি এভাবে কথা বলছেন কেন? আমার বাবা কি আপনার সাথে এমন কোনো বেয়াদবি করছে? বলে না, তার চেয়েও অধিক কিছু। আমি বললাম, তার মানে কি? তখন সে বলল, দেখো, তুমি ওটা বুঝবা না। তোমাদের কি সাথে চোখ আছে যে তোমরা এগুলা দেখবে? সে প্রতিনিয়ত রাতে রাতে যখনই ঘুম থেকে উঠে কোথায় গেট খুলে বেরোয়েছে, তুমি কি কখনো দেখেছো? আমি বললাম, কই না তো। আমি তো এই যে পাশে এই রুমে থাকি, সে আমার ওই পালিত মা মারা যাওয়ার পর থেকে তো আমি একদম খুব নিরিবিলি পরিবেশে এই যে এই পাশের রুমটাতে রাত্রে পড়াশোনা করে সময় হলে ঘুমিয়ে পড়ি। আর তার জায়গায় সে ওই পাশের রুমে ঘুমায়। কিন্তু ঘুমের ঘরে রাত্রে উঠে কোথায় সে গেল, কে করলো, এটা তো আর আমি কখনো দেখতে পারিনি। তাছাড়া সে আমার সম্মানের পাত্র, তাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি। সে একটা যুবক না, তাকে দেখে রাখার মতো অতটা সময় এখন না। তাই হয়তো তাকে এইভাবে এতটা কড়া নজরদারি আমি করিনি। কিন্তু কি হয়েছে, আপনি তো আগে আমাকে বলুন কথাটা, না বললে কি করে বসবো? আর যেভাবে আপনি কথা বলছেন মনে হচ্ছে কি না কি হয়েছে, কি হয়েছে বলুন তো। তখন উনি বলতে লাগলো, তাহলে শোনো, সে প্রতি রাতে আমার বাড়িতে যেত। যে আমার এই যে বাইরের যে দরজা, এই দরজা দিয়ে আমার রুমে প্রবেশ করত। আমার সাথে এখন কি হয়েছে না হয়েছে এটা তুমি অনুমান করে বলো। শুধু একদিন না, আমার স্বামী যতটা দিন বিদেশ আছে, ঠিক উনি খোঁজ খবর নিয়ে অতটা দিনই মোবাইলে কথা বলে আমার সাথে এইভাবে অ্যাক্টিভ সময় দেয়। আমি বললাম, আপনি সব কি বলছেন? এভাবে আপনি বলতে পারেন না, এটা আমি বিশ্বাস করি না। বলে, বিশ্বাস না করলে আমার কোনো কিচ্ছু যায় আসে না। তোমাকে যে কথা বিশ্বাস করতেই হবে এটা আমি মনে করি না। আমার যা হয়েছে আমি তাই বললাম। আমি বললাম, অসম্ভব। তাকে তো কখনো ঘুম থেকে উঠিয়ে আমি কোথাও বেরোতে দেখিনি যতদূর আমি জাগ্রত থাকি। আমিও তো রাত ধরে পড়াশোনা করতাম। এসব কি বলছেন? তাছাড়া উনি একজন সম্মানের ব্যক্তি, ওনাকে আপনি একথা বলতে পারেন না। তখন ওই মহিলাটা বলে, কেন বলবো না? আমি আজকে বলতে বাধ্য, কারণ উনি গত রাত্রে আমাদের বাড়িতে যায়। যাওয়ার পরে সেটা আমার শ্বশুর শাশুড়ির চোখে পড়ে যায়। আর তারা আমাকে নানান রকমভাবে প্রশ্ন করতেছে। এমনকি কথাটা আমার স্বামীর কান অব্দি পৌঁছে গেছে। আমার স্বামী তো প্রবাসী আছে, এখন আমার কি হবে? আমার 2টা ছেলে মেয়ে, তাদের ভবিষ্যৎ কী হবে যদি ওই বাড়িতে এখন আমাকে তারা জায়গা না দেয়? আমি বললাম, হ্যাঁ এ কথা ঠিক আছে, কিন্তু কথাটা কি আদৌ সত্য? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? আপনি আমাকে দেখাইতে পারবেন যে সে আসলে আপনার সাথে কথা বলতো বা আপনার সাথে অ্যাক্টিভ সময় দিয়েছে যেভাবে আপনি বলছেন? মহিলাটা আমাকে ঠিক সব কিছু দেখালো, যে আমার কাছে কল রেকর্ড আছে, আমার কাছে তার এই দেখো ফোনের ডায়াল কলে কতবার সে আমাকে কল দিচ্ছে, কত মিনিট কয়টায় কথা হয়েছে, সব ডকুমেন্টসই দেখালো। আমি তখন বিশ্বাস না হলেও বিশ্বাস করে বসলাম, কি করব? সত্যি তো, তার তার নাম্বার থেকে যাওয়া ফোনে ডায়াল কলে তার কত মিনিট কথা হয়েছে, মানে গভীর রাত্রে ঘন্টার পর ঘন্টা কথা। এবং কল রেকর্ডে যা শুনতে পেলাম তাতে বুঝলাম যে হ্যাঁ, ওই মহিলাটি যা বলল সবই সত্য। বিশ্বাস না করে কি করব? আমি বললাম, দেখেন, যা হবার হয়েছে, হয়তো ওনার বউ ইতিপূর্বে অনেক আগে ওনারে ছেড়ে চলে গেছে। এখন উনি নিজের প্রয়োজনের তাগিদে, হয়তো আপনিও জায়গা দিয়েছেন, সেও গেছে, দুজনের মনের মিলেই হয়তো একটা কিছু হয়েছে। কিন্তু তাই বলে আপনি এইভাবে বাড়ির উপরে এসে এই কথাটা বলবেন? সে কিছুতেই আমার কথা শোনে না, বলে এসব কথায় কাজ হবে না, তুমি কম কথা বলো, তাকে একে ডেকে দাও। আমি সোজা গিয়ে আমার পালিত বাবাকে রুম থেকে ডেকে বের করে দিয়ে বললাম, দেখো তো এই মহিলাটা কি বলে। সে উঠে এসে বলতো, কী হয়েছে? মানে এমনভাবে বলছে যেন সে কিছুই জানে না। মহিলাটা এক কথাই বলল, আমি আর এ বাড়ি থেকে যাব না, হয় আমার দায়িত্ব নিতে হবে আমার 2টা ছেলে মেয়ে সহ, তা না হলে কী করবে আমি জানি না। তুমি যখন প্রতি রাতে যখনই মন চাইছে তোমার প্রয়োজন আমার কাছে গেছো, আমারও স্বামী বিদেশ থাকায় আমিও হয়তো তোমার সাথে অ্যাক্টিভ, এভাবেই হয়তো এক কথায় মিলে গেছিলাম। আমারও
বিভিন্ন প্রয়োজন মিটে গেছে, কিন্তু গত রাত্রের ব্যাপারটা আমার শ্বশুর দেখে ফেলে তুমি যখন আমার রুম থেকে বের হও, আর এই বিষয়টা নিয়ে বাড়িতে সমালোচনা হচ্ছে, আর যেখান থেকে আমার উপরে অনেকটা হচ্ছে, মানে খুব চাপ আসতেছে। আমি যে বাড়িতে আর টিকতে পারছি না। এমনকি এই কথাটা আমার স্বামী যে বিদেশ আছে তার কান অব্দি পৌঁছে গেছে। এখন এই 2টা ছেলে মেয়ে নিয়ে আমি কোথায় যাব? তুমি যদি আমাকে জায়গা না দাও তাহলে আমার যেদিক দুচোখ দেয় সেদিক চলে যাব, কি হবে আমি জানি না। কথা বলতেই আমার এই পালিত বাবা বলল, আচ্ছা ঠিক আছে, এখন তো তুমি বাড়িতে যাও, আমি আজকে একটা সিদ্ধান্ত নেব। আমি তার কথায় বুঝতে পারলাম যে আসলে সত্যি ওই মহিলাটি যা বলল ঠিক, কথাগুলো সবই সত্য। আমি অবাক হয়ে গেলাম। তার মানে সে এতটা দিন ধরে এইভাবে কত গভীর জলের মাছ উনি চিনতে পারেনি, এখন আমি বুঝতে পারছি। তাহলে আমার মতো এরকম একটা শিয়ানা যুবতী মেয়ে একই সাধনার তলে, তারপর তার সাথে রাতের পর রাত দিনের পর দিন এই যে বাস করতেছি, তো সেখানে তো নিজের কোনো নেই, কোনো নিশ্চয়তা নেই কখন যে কি হয়, তার মনে সব কি চলছে নানানটা ভেবে আমি খুব বিস্মিত, খুব চিন্তিত হয়ে গেলাম। এখন কি করি? তার উপরে কোনো ভরসা করা এই বাড়িতে থাকা যাচ্ছে না। আর আমি যাবই বা কোথায়? আমার গরিব দুঃখী বাবা মা যারা, অর্থাৎ আমার অরিজিনাল জন্মদাতা পিতামাতা, তারা তো এখনও বেঁচে আছে, কিন্তু আমি যে পরিবেশে বড় হয়েছি, মানুষ হয়েছি, আর এসবই ওই ভদ্রলোকটির অবদান। সব মিলে আমি একটু সময় নিলাম, দেখি তো আসলে শেষটা কি হয়। এরপর যে ওই মহিলাটি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে গেল। ঠিক সন্ধ্যা হতে হতেই আমার এই পালিত বাবা আমাকে বলল, খুব শীঘ্রই কাপড় চোপড় গুছিয়ে নাও। আমি বললাম, কেন? এই অসময়ে কাপড় চোপড় গুছিয়ে কোথায় যাব? বলছে, আমি অচেনা জায়গায় একটা ফ্ল্যাট ঠিক করেছি, সেখানে তুমি আর আমি ভাড়া থাকবো। এখানে একদমই আর থাকা ঠিক হচ্ছে না। আমি বললাম, মানে? বলছে, দেখো না, ওই যে মহিলাটা আজকে আমাদের বাড়িতে আসছিল, হ্যাঁ ও যা বলছে সবই সত্য। আর এখন এই যদি এটা আরও লোক জানাজানি পায়, এর যদি কোনো সমাধান করতে যায়, তাহলে ওই মহিলাটার স্বামী যদি ওনাকে গুছিয়ে না নেয় আমার গাড়ি চাপিয়ে দেবে। তার চেয়ে আমি তোমাকে নিয়ে একটু দূরে যেতে চাই, তাহলে এক বাসা বাঁচা যাবে। আমি বাড়ি ছেড়ে যেতে কোথাও রাজি হচ্ছিলাম না। আমাকে ধমক দিয়ে বলল খুব দ্রুত, আর গাড়ি আসতেছে, আমার বাড়ির আসবাবপত্র সব গাড়িতে লোড হবে এখন, দিয়ে সোজা আমরা ওই রাতে গিয়ে উঠবো এক রাতের মধ্যে। ঠিক যেন সে তাই করলো। সে গোপনে গোপনে ফ্ল্যাট ঠিক করে ফেলছে। এক পর্যায়ে আমি তাড়াহুড়ো করে কেউ বুঝতেই পারিনি, তারে নিয়ে আলাদা চলে গেছি। আর গাড়িতে সব মাল সামান কাজের কুলি এসে সবগুলো গাড়িতে তুলে নিয়ে চলে আসলো। আমি ঠিক ওই বাসাতে গিয়ে ঠিকঠাক মতো সেটেল হয়ে গেলাম। তার ফোনে সুইচ অফ, সে নতুন নাম্বার চালু করলো। কেউ তাকে আর ফোনেও পাচ্ছিল না, তার অ্যাড্রেসও জানে না। আমাকে বলে যে তোমাকে যদি কেউ ফোন করে তুমিও বলবা যে অন্য ঠিকানা বলবে, এখানকার ঠিকানা দেবে না, কেউ যদি জানতে পারে এর জন্য তুমি দায়ী। আমাকে কড়াভাবে বলে দিল। আমি বললাম ঠিক আছে, আর ভাবছিলাম যে কী হতে চলছে। তারপর সে কথায় কথায় আমাকে বলে আমার ভবিষ্যৎ প্ল্যানটা ওই মহিলাটা নষ্ট করে দিচ্ছিল। অল্পতে বাঁচা গেল, যাক বাবা, ঝেড়ে ঝেড়ে নিঃশ্বাস ফেলছে। আমি তখন কথাটা ধরে বসলাম। তোমার ভবিষ্যৎ প্ল্যান বলে, হ্যাঁ তোমাকে নিয়ে। তুমি আমার আসলে রক্তের সম্পর্কে কেউ না, তুমি আমার অত কাছের কেউই না। তোমাকে বড় করেছি, খাইয়ে পড়ে মানুষ করেছি, কিন্তু সেই তুমি আমাকে প্রতিনিয়ত সংসার করো, এটা করো সেটা করো, আবার নিজের প্রয়োজনের তাগিদে তোমাকে কোনো কিছু না করে তোমাকে এইভাবে অক্ষত রেখে আমি কি করছি? আমি ওই মহিলাটার সাথে একটু মন বিনিময় করেছি, আমার একটু ভালো লাগা সময়টাকে কাটিয়েছি। কি করব, পারতাম না যে, তা না হলে এই দখলটা তোমার উপরে যেত। আমি বললাম, কি? বলে, হ্যাঁ তোমাকে কিচ্ছু বলিনি, কিন্তু তোমার সাথে এমনি দুষ্টামি করছি। আমি বললাম, হ্যাঁ সেটা আমি দেখেছি। আমি যেদিন কলেজে না গিয়ে বাড়িতে ঘুমানোর ভাঙ করে চুপ করে শুয়েছিলাম,
তুমি ঠিক সেদিন ছাদে উঠে যে কাজটা করছো সেটা আমি ধরে ফেলছি। আর এই কাজটা তুমি প্রতিনিয়ত করতো, এই পায়জামার ফাঁকে এই পোক পাকালি পাখানা করে দেয়া মোতেক করা, এটা ছিল আমার ভুল ধারণা, এটা তোমার দুষ্টামি ছিল। কিন্তু তোমার মধ্যে সৎ সাহস নেই বোধহয় তুমি এই কাজটা করছো। যদি সেই ধরনের মানুষ হতে না, যে কথাটা এখন তুমি বলছো সে কথাটা অনেক পূর্বেই তুমি বলতে পারতে। যে কোনো একটা ব্যবস্থা হতো, অনেক দেরি করে ফেলছো। তবে তুমি এখন যা বলছো তোমার প্রস্তাবে আমি রাজি নই, আমি এটা করতে পারবো না। সে বলে না, তুমি না চাইলেও করতে হবে, কারণ আমি তোমাকে খাইয়ে পরে নিজে হাতে গড়ে এত বড় করেছি, তোমার উপরে কোনো রকম কোনো কিছু ডবল যেতে দিইনি। আর আজকে তুমি আমার খেয়ে আমার উপরে, আমার মুখের উপরে এত বড় কথা। না না, তোমাকে এটা করতেই হবে, বাকি জীবনটা তুমি আমার সাথে কাটবে তোমার। আমি বললাম, আমার ভবিষ্যৎটা কি? আর তোমার মতো এরকম বুড়ো মানুষের সাথে আমার তাই যায় নাকি? আমি একটা হ্যান্ডসাম যুবতী, যৌবনবর্তী একটা যুবতী মাইয়া, সুন্দরী মাইয়া, আমার নাজুক একটা কলেজের যুবক ছেলে বা একটা ভালো ইঞ্জিনিয়ার পাত্র, তা নয়। তুমি এসব কী করছো? তোমাদের দৃষ্টি, তোমাদের মানবিক বিচারটা কেমন? এই কথাটা বড় আক্ষেপ করে তাকে বলাতে সে বলে, এত নীতি কথা আমার কাছে মানায় না। যারা বেশি বেশি নীতি কথা বলে না, তারা কখনো মানুষের মাথার উপরে ওই সাহায্যের হাতটা রাখে না, তারা শুধু কথা বলে দিন পার করে দেয়। কিন্তু আমি তার বেলায় একটু ভিন্ন। আমি তো তোমাকে জীবনে কোনো কিছুর অভাব বুঝতে দিইনি। টাকা পয়সা যখন যাহা কিছু তোমার প্রয়োজন হয়েছে, এক এক করে সবই সবসময় মিটিয়ে চলেছি। তুমিই বলো, কখনো কি তোমাকে কোনো অভাব দেখিয়েছি যে তুমি একটা কোনো কিছু চাইলে, আবদার করলে আমি সেটা মেটাইতে পারিনি? আর নীতি কথা তো আমি বলতে পারিনি, আমি তো তোমাকে বাস্তবে দিয়েছি। তবে তুমি কেন এসব বলছো? আমি তার কথায় ক্রমেই নরম হয়ে গেলাম। এক পর্যায়ে তাকে বললাম, ঠিক আছে, তো কি করব? বলে, কি আর করব, আজকে রাতের মধ্যে এখানে কাজে ডেকে নিয়ে আসবো, খলনাপুরে বিয়ে করবো, যাতে আমার বিয়েটা তোমার সাথে সম্পন্ন হয়ে গেলে পাশের বাড়ির ওই দুইটার মা, ওই মহিলাটা যেন আর আমাকে এরকম বিয়ে করার স্বপ্ন না দেখতে পারে। সে ঘুরে বালি। আমি তার কথায় অমত থাকলেও, অরাজে থাকলেও, সে যেন আমাকে অচেনা অচেনায় ফ্ল্যাট বাড়িতে ভাড়া রেখে একদম কেমন যেন একটা বাধ্য করতে লাগলো। শেষমেশ আমি রাজি হয়ে যাই, এছাড়া আর উপায় কী ছিল? দুনিয়াতে সবাই আসলে নীতি কথা বলে, আর এই চরম মুহূর্তে যদি কারোর কাছে যাই একটু সাহায্য চাই, কেউ আমার একটু সাহায্য করার জন্য এগিয়ে আসবে না, এটা আমিও জানি। তাই হয়তো রাজি হয়ে গেলাম। তারপরে তার বউ হয়ে তার সাথে আমি সংসার করতে লাগলাম। আর সে একটা কথাই বলল যে, তোমার সাথে সংসার করব সারাটা জীবন, এই প্ল্যানে আমি তোমাকে আগে প্রতিষ্ঠিত করে নিয়েছি, তোমাকে যুবতী বানিয়ে নিয়েছি, তোমার সঠিক সময়কাল ঠিক সেভাবে আমি ধৈর্য ধারণ করেছি। একই ছাদনাতলে থেকে চাইলে তো তোমার সাথে আমি সরাসরি এই ধরনের প্রপোজ করে একটা কিছু মিটিয়ে নিতে পারতাম, তা কিন্তু করিনি। অনেক ধৈর্যের পরীক্ষা দিছি। আজকে তার প্রতিফল এটা যে ভবিষ্যতে আমি তোমাকে নিয়ে সংসার করব। তার সব কথা বুঝেই আসলে আমি রাজি হয়েছিলাম। এক পর্যায়ে তার সাথে আমার বাকি জীবনটা খুব সুন্দরভাবে কেটে গেল। কিন্তু একটা কথা বন্ধুরা, কোথায় আধবুড়ো মানুষ আর কোথায় একটা প্রাপ্তবয়স্ক যুবক ছেলে, একটু ভিন্ন তার। কারণ আমি তো একটা যুবতী মেয়ে, আমার সাথে ঠিক একটা যুবক ছেলের বিয়ে হওয়া উচিত ছিল। কিন্তু তার তুলনায় হয়তো ভেবেছিলাম যে আমার যতটুকু চাহিদা বা আমার সাথে যেটা যায়, এই অর্ধবয়সী মানুষ কি হবে, কি পারবে, কিভাবে কি হবে, এই নানানটা আসলে ঠিক তা নয়। তার সাথে সেই বাসরাত্রে যে ঘটনাটা, সে যেভাবে আমাকে সুখী করেছিল বা বুঝিয়ে দিল বাস্তবে যে তার মধ্যেও দম আছে, সেটা চাক্ষুষ প্রমাণ। সেখান থেকে আমার ভুল ধারণাটা কেটে গেল। কথাই বলে না, এই যে পুরন চালে ভাতে বাড়ে, আসলে তার মধ্যে যা আছে তার ওটা না বেশ অনেক মোটা এবং বড়, বেশ আমার মন ছুঁয়ে যায়। তার মনটাও সহজ সরল, মনটা বড়, সব মিলে আমি অনেক সুখী, যথেষ্ট। সে আমাকে তাল মিলিয়ে খুব রাত্রে, মানে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর একটা সুন্দর সুখময় মিলনে যে সুখে আবদ্ধ হই, সেটা সে আমাকে পরিপূর্ণতা দিত। সব মিলে আমার আর কোনো অভিযোগ ছিল না। আর টাকা পয়সা সংসার জীবনে সেটার তো অভাব তার মধ্যে নেই,
সব মিলে আমি সুখী ছিলাম। সে আমাকে নিয়ে ওখানে পুরো 5টা বছর এই ফ্ল্যাটে থেকে 2টা সন্তান জন্ম দিয়েছিল। তারপরে এক পর্যায়ে সে আমাকে বলল যে যেহেতু 5টা বছর আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে, তো এখন আস্তে আস্তে দেশের বাড়িতে যাওয়ার ব্যবস্থা করা যাক। এতদিনে ওই পাশের বাড়ির মহিলাটার একটা কোনো ব্যবস্থা হয়ে গেছে। খোঁজ নিতে নিতে দেখা গেল যে পাশের বাড়ির যে মহিলাটার সাথে ওনার একটা সম্পর্ক ছিল, সেই মহিলাটা আসলে স্বামীর থেকে আলাদা হয়ে গেছে এবং সে মহিলাটা আলাদা একটা জায়গায় সংসার করছে বিয়ে শাদী হয়ে। অনেক পরিবর্তন। পরে তাকে নিয়ে আমরা আমার নিজের বসত বাড়িতে চলে আসলাম। বাসা ছেড়ে দিয়ে সেখানে সংসার করতে লাগলাম। বাকি জীবনটা তার সাথেই কেটে গেছিল। তো বন্ধুরা, আসলে যাকে দেবতুল্য ভাবলাম, যার সাথে যার হেল্লায় আমি এত বড় হলাম, যে আমাকে একটা সম্পর্কে বড় করলো, তাকে সে সম্পর্কটাই জেনে আসছিলাম। কিন্তু আসলে ওই যে বললাম না যে ধার করা জিনিস কখনো আপন হয় না। তো আমি তো আসলে পড়ে পাওয়া, রাস্তায় পড়ে থাকা মানুষ। মানে আমার বাবা মা নিহাত গরিব, দিনমজুরি খেটে খাওয়া মানুষ, নুন আনতে পান্তা ফুরোতো। তারা আমাকে জন্ম দিয়েছিল ঠিকই, কিন্তু লালন পালন করার মতো অ্যাবিলিটি ছিল না। যাই হোক, সব মিলে হয়তো আমি তাদের কাছেই হয়তো এসেছিলাম, এটা আমার দুর্ভাগ্যের কপাল। কিন্তু কষ্ট কী জিনিস জীবনে কখনো বুঝিনি। সুশিক্ষায় শিক্ষিতও হয়েছিলাম। অবশেষে যে আমাকে এতটা অবদান দেখিয়ে বড় করলো, মানুষ করলো, সব কিছু দিল, অবশেষে সেই সুখটা সে নিজেই ভোগ করলো, কাউকে এর ভাগিদার হতে দিল না। সব দিলে পরে অবশেষে আফসোস নিয়ে আমি সুখী হতে পেরেছি। এটাই ছিল আমার জীবনের গল্প। তখন এই গল্পটা শুনে আসলে তোমরা কতটুকু বিনোদন পেলে আমি জানি না, তবে আমার জীবনে যেটা ঘটেছিল, এই বাস্তব জীবনের ঘটনা থেকে এই গল্পটা নেওয়া আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই গল্পটা শুনে তোমাদের কেমন লেগেছে? সত্যি যদি ভালো লেগে থাকে, যদি তোমাদের মন ছুঁয়ে যায়, তাহলে এইরকম প্রতিনিয়ত বিনোদনমূলক ভিডিও পেতে এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। ভিডিওতে একটা লাইক দাও, শেয়ার করে এই ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দাও। আগামী ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে, এই প্রত্যাশায় আজ এখানে বিদায় নিচ্ছি। গুড বাই।